আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন? অনেকেই আমাকে কমেন্ট করছেন রাক্ষসের আপডেট জানাবার জন্যে। বিশেষ করে রাক্ষসের গানের আপডেট জানাবার জন্যে, রাক্ষসের ভিলেনের আপডেট জানাবার জন্য। আজকে রাক্ষসের আপডেট নিয়েই কথা বলব আপনার সঙ্গে। সেই সঙ্গে রাক্ষসের ঈদে সাকসেসফুল হওয়ার একটা শুভ সম্ভাবনা নিয়েও কথা বলব। সেই সঙ্গে রাক্ষসের একটা হিন্টস আপনাদেরকে দিব। যেটি আগে থেকে বলা ঠিক হবে না কিন্তু একটা হিন্টস দিতেই পারি। এবং আরেকটা হিন্টস দিব প্রিন্সের ছোট্ট করে। চলেন কনটেন্ট এ ঢুকে যাই। সিয়াম আহমেদ কপাল ভালো। শাকিব খানের সঙ্গে মেহেদী হাসান হৃদয়ের শিডিউল না পাওয়াতে, না হওয়াতে সিয়াম আহমেদের কপাল কিন্তু খুলে গেছে। দেখেন শাকিব খানের সঙ্গে বা শাকিব খানের সিনেমার সঙ্গে টক্কর দেয় বা তার সিনেমার সঙ্গে প্যারালালি ব্যবসা করে এরকম সিনেমা মার্কেটে খুব বেশি হচ্ছিল না। একটা কি ২ টা। কোনো বার একটাও ঠিক মতো দাঁড়াইতে পারে না। কিন্তু বিগত কয়েকটা বছর ধরে শাকিব খানের সিনেমার সঙ্গে প্যারালালি কিছু সিনেমা দাঁড়াচ্ছে। এর মধ্যে আফরান নিশোর সিনেমা, সিয়াম আহমেদের সিনেমা, শরীফুল রাজের সিনেমা এই ৩ জনের নাম বলা বাহুল্য। মাঝে, মাঝে অনন্ত জলিলের সিনেমাও টুকটাক মানুষ দেখছে। বাদবাকি সিনেমা ওইভাবে বলার মতো কিছু যে করতে পারছে তা কিন্তু না। তো একটা হিরো যদি ব্যাক টু ব্যাক ২-৩ টা সিনেমা যদি তার হিট হয়, সুপার হিট হয়, তখন সেই হিরোর চাহিদা তৈরি হয় বাজারে। একটা সিনেমা হিট হইছে, তারপরে আর সিনেমা হিট হচ্ছে না। আবার ৩ বছর পর একটা সিনেমা হিট হইছে। তারপর আবার খবর নাই। আবার ৭ বছর পর একটা হিট হইছে। এইভাবে একটা হিরো কিন্তু তার ডিমান্ড তৈরি করতে পারে না বাস। আরিফিন শুভ সেই ঢাকা অ্যাটাকের পর থেকে আর কোন সিনেমায় সে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে নাই ওইভাবে। মিশন এক্সট্রিমে কিছুটা মানুষ দেখেছে। বাট ব্যবসা করতে পারে নাই। এটা মিশন এক্সট্রিমের প্রযোজকের মুখের কথা। তো হিরো যদি ব্যবসা না দিতে পারে, তাকে নিয়ে যে রকম প্রযোজক, পরিচালক আগ্রহ বোধ করে না, ঠিক তেমনি তাকে নিয়ে দর্শকও আগ্রহ বোধ করে না। লাস্ট সিয়াম আহমেদের 'জংলি' ব্যবসা দিয়েছে। এর আগে অনেক আগে সিয়াম আহমেদের 'পোড়ামন' ব্যবসা দিয়েছিল। 'শান' সিনেমাটা ব্যবসা দিয়েছিল মোটামুটি। তারপরে 'জংলি'। 'জংলি'র পরে একেবারে ব্যাক টু ব্যাক সিয়াম আহমেদ আরেকটা 'দরকার', আরেকটা ব্যবসা সফল ছবি 'দরকার'। সেই 'দরকারের' মধ্যে শুধু দরকার হইলে তো হয় না। একজন ডিরেক্টর দরকার হতে হয়, ঠিকঠাক একজন প্রোডিউসার দরকার হয়। সেই ২ টা জিনিস সিয়াম আহমেদের সঙ্গে ম্যাচ করে গেল। ডিউ টু শাকিব খানের সঙ্গে 'বরবাদের' ডিরেক্টরের ডেট মিলল না বলে। এখন এই মুহূর্তে সিয়াম আহমেদের 'জংলির' পরে 'বরবাদ' যেই গেটআপ এ যেই পরিসরে শুট হচ্ছে, তাতে করে এই ঈদে যদি 'প্রিন্স' আসে, তাহলে 'প্রিন্সের' সঙ্গে সমানতালে 'রাক্ষস' সিনেমাটাও দর্শক টানবে। এর কয়েকটি কারণ আমি আপনাদেরকে বলি। এর প্রধানতম কারণ হচ্ছে 'বরবাদের' আকাশচুম্বী জনপ্রিয়তা এবং সেই আকাশচুম্বী জনপ্রিয়তার যে ডিরেক্টর, সেই ডিরেক্টরের আরেকটা সিনেমা। এটা নট সিয়াম আহমেদ এই সিনেমায় অভিনয় করছে। এটা ১ম কারণ না। ১ম কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু মেহেদী হাসান হৃদয়ের সিনেমা। হ্যাঁ, 2nd কারণ হচ্ছে গিয়ে এটা সিয়াম আহমেদেরও সিনেমা। কারণ হচ্ছে সিয়াম আহমেদের 'জংলিটা' এর আগের বার খুব ব্যবসা সফল করেছে। সিয়াম আহমেদের ব্যাক টু ব্যাক যদি ২ টা সিনেমা ব্যবসা সফল হয়, আগামী ঈদেও সিয়াম আহমেদকে নিয়ে হয়তো রায়হান রাফি নয়তো অন্য কোনো পরিচালক হয়তো মেহেদি হৃদয়ই আগামীতে তাকে নিয়ে আরেকটা সিনেমা রিলিজ দিতে। একজন হিরোর উপরে সেই আস্থাটা তৈরি হইতে হয়। আর হিরোকেও সেই আস্থাটা অর্জন করে নিতে হয়। তো যাই হোক ওইভাবেই বললাম যে সিয়াম আহমেদের কপালটা খুব ভালো। যে মেহেদী হাসান হৃদয়কে সে রাক্ষস পেয়েছে মেহেদী হাসান হৃদয়। এখন রাক্ষসের হচ্ছে গিয়ে আগামী ৩ তারিখ পর্যন্ত তারা শ্রীলঙ্কায় শুট ৩ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কায় শুট করবে এবং সেইখানে তারা মোটামুটি তাদের শুটিংটা গুছায় নিয়ে আসছে। ৩ তারিখে শুট করে তারা বাংলাদেশে ফিরবে। বাংলাদেশে এসে আর ৩ থেকে ৪ দিন শুট হবে। টোটাল আর ১০-১২ দিনের শুটিং। অর্থাৎ ১৫ তারিখের মধ্যে শুটিং। ১৫ তারিখের মধ্যে রাক্ষসের শুটিং শেষ। তারপরে ওদের হাতে মোটামুটি ১ মাস সময় থাকবে প্রমোশনের জন্য। ঠিক প্যারালালি আপনারা দেখতে পাচ্ছেন যে 'প্রিন্স' এর শুটিং কিন্তু ১৫ তারিখ না। আগামী মাসের ঈদের মাসের ১৫ তারিখে শেষ হবে কিনা এটা একটা শঙ্কা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক 'প্রিন্স' সবার উপরে হলো গিয়ে শাকিব খান আছে সেখানে। তো 'প্রিন্স' এর প্রতি অ্যাট্রাকশন সবার থাকবেই। সেটা আছে। এই যে 'প্রিন্স' এর যদি যে গাফিলতি, জটিলতা যাই হোক সীমাবদ্ধতা, এই সমস্ত কিছুর ভেতর দিয়ে যদি 'প্রিন্স' কিছুটা ড্রপ করে, রাক্ষস ঠিক ততটাই যদি আপলিফট হয়, তাহলে
সিয়াম আহমেদকে কিন্তু প্রযোজকরা গোড়ায় ধরবে, অলরেডি ধরে, বাট ওই যে গোড়ায় ধরা, যে হিট মেশিন বলে যে একটা বিষয়, সেই গোড়ায় ধরার কথা বলছি। তখন সিয়াম আহমেদের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাবে। হয়তো সিয়াম আহমেদ এখন 15 লক্ষ টাকা নিলে বা 30 লক্ষ টাকা নিলে, তখন 60 লক্ষ টাকা ডিমান্ড করবে বা 40 লক্ষ টাকা ডিমান্ড। আজকে যখন শাহিন খানকে নিয়ে নিউজ হয় যে 1 কোটি টাকা বা 2 কোটি টাকা রেমুনারেশন দিয়েছে, ঠিক আগামী ঈদেও বরবাদ রিলিজ হওয়ার পরে, বরবাদ বলছি, রাক্ষস রিলিজ হওয়ার পরে সিয়াম আহমেদকেও দিয়ে রিলিজ হবে যে সিয়াম আহমেদ 50 লক্ষ টাকা, 1/2 কোটি টাকা নিয়েছে এই সিনেমার জন্য, যদি রাক্ষস ব্যবসা করে। এটাই হচ্ছে গিয়ে যে পরপর ব্যাক টু ব্যাক হিট হওয়ার পেছন ফলে দুই ভাবেই প্রফিটেড হয়, লাভবান হয়। শিল্পীও লাভবান হয়, প্রযোজক, পরিচালক, সবাই, দর্শক সবাই কিন্তু একটা লাভের মুখ দেখে। দর্শকের লাভ হচ্ছে তারা একটা হিরো পাইছে, যাকে নিয়ে তারা উৎসব করতে পারবে, যাকে নিয়ে তারা একটা ফ্যান বেজ, যাকে নিয়ে তারা বিভিন্ন ধরনের অ্যামেজমেন্টে তারা একটা অ্যাক্টিভিজম তারা করতে পারবে। তো সেই জায়গা থেকে রাক্ষসের আরো একটা জিনিস আপনারা জানতে চেয়েছেন যে রাক্ষসের গানের কি খবর। একটা সিনেমায় আমি বলবো যে একটা সিনেমার গানই হচ্ছে প্রাণ। একটা সিনেমায় আমি আমি যদি বলি যে সিনেমার সবচাইতে অ্যাট্রাক্টিভ জায়গাটা হচ্ছে গান। গান হিট তো সিনেমা হিট। এরকম প্রচুর প্রচুর সিনেমার গল্প আছে যে শুধুমাত্র সিনেমার গান সিনেমাটাকে একটা আলাদা মাইলেজ দিয়ে দিয়েছে। আপনার লাস্ট এই যে হাওয়া সিনেমার, ভাই হাওয়া একটা সিনেমা কেউ জানতো, কিন্তু হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানটা যখন রিলিজ হইলো, ইভেন গানটার পারফর্মারকে কেউ জানতো না, গানটার শিল্পীকে কেউ জানতো না, গানটার মডেলকে কেউ জানতো না, গানটায় লিপসিং করছে কেউ জানতো না। গানটা মানুষকে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো টেনে নিয়ে গেল দর্শক হাওয়া সিনেমার। ফাইনালি হাওয়া সিনেমা কিন্তু সুপার ডুপার হিট। মনপুরা সিনেমা, মনপুরার গানের কথা আর কি বলবো, এখনো মনপুরার গান প্রান্তরে, পথে, প্রান্তরে, লোকালয়ে এখনো মনপুরার গান বাজে। একটা সিনেমার গানই হচ্ছে প্রাণ। পোড়ামন 2, সিয়াম আহমেদের পোড়ামন 2, ওহে শ্যাম, এই গানটা এখনো মানুষ শোনে, এখনো বিভিন্ন অনুষ্ঠানে, স্কুলের প্রোগ্রামে এখনো এই গানটা নাম্বারিং এ থাকে। তো একটা শিল্পীর জন্য একটা গান, একটা জনপ্রিয় গান যে কতটা ইম্প্যাক্ট করে তার সিনেমা এবং তার ক্যারিয়ারে, সেটা নতুন করে আর বলা দরকার নেই। সো রাক্ষসের, যেহেতু এটা একটা ভায়োলেন্স পূর্ণ একটা সিনেমা, তো এই সমস্ত সিনেমায় গান ওইভাবে, হয়তো রোমান্টিক গান তারা ওইভাবে ইনপুট করতে পারবে না, বাট কিছু কিছু আইটেম সং, কিছু সিচুয়েশনাল সং তারা প্লেস করতে পারবে। তো যাই হোক, গানটাই এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা একটা সিনেমার, সেই পার্টটাই এখনো রাক্ষসের বাকি আছে করা। সেই পোর্শনে তারা এখন ঢুকবে। ইন্ডিয়ান যত শিল্পী এই সিনেমায় কাজ করছিল, তাদের পোর্শন মোটামুটি শেষের পথে। তাদেরকে আস্তে আস্তে কাজ করায় ছেড়ে দিবে, তাদেরকে নিয়ে বাংলাদেশে আসবে না। কারণ আপনারা জানেন ইন্ডিয়া বাংলাদেশের যে জটিলতা তৈরি হয়েছে, ভিসা, রাজনৈতিক জটিলতা সবকিছু মিলিয়ে ইন্ডিয়ান শিল্পীদের বাংলাদেশে ঢোকানো টাফ হয়ে যাবে। সেই জায়গা থেকে ইন্ডিয়ান শিল্পীদের কাজ মোটামুটি শেষ, তারা চলে যাবে। এখন তারা রিল্যাক্সে গানগুলো করবে শ্রীলঙ্কায়। গানগুলো শেষ করে তারা বাংলাদেশে এসে ৩-৪ দিনের একটা শুট আছে, সেটা শেষ করেই তারা প্রমোশনে নেমে পড়বে। এখন কথা হচ্ছে যে রাক্ষস কি প্রমোশনে দেরি করছে না? শুধু কি প্রিন্সই প্রমোশনে দেরি করছে? অবশ্যই রাক্ষসও প্রমোশনে দেরি করছে। শুধু রাক্ষস নয়, এই যে কটা সিনেমা আসতেছে প্রত্যেকের দাবি হচ্ছে, ভাই এখন তো নির্বাচনের মৌসুম, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। কেন নির্বাচন নিয়ে যায় ব্যস্ত বলেই কি এখন কেউ অফিস করছে না? কেউ কি রাতে ঘুমায় না? কেউ কি নাটক দেখে না? কেউ কি ভাত খায় না? কেউ কি রেস্টুরেন্টে যায় না খাওয়ার জন্য? কেউ কি বন্ধুর বাসায় বেড়াতে যায় না? এগুলো একটা ইলজিক্যাল যুক্তি যে নির্বাচনের মৌসুম বলে তারা তাদের প্রমোশন দিচ্ছে না। আসল বিষয়টা হচ্ছে যে প্রমোশন দেওয়ার মতো কিছু নাই আমাদের দেশের সিনেমাগুলো, কারণ প্রমোশনটাই তাদের সিনেমার মূল জিনিস। ওইটা দিয়ে দিলে আর সিনেমার কিছু থাকে না, এই কারণে তারা প্রমোশন গুলো আটকে রাখে। সেটা আপনারা হলে যেয়ে দেখেন। আমরা বেসিক্যালি আমাদের দেশের সিনেমায় প্রমোশনটাই দেখার জন্য হলে যাই, যার কারণে আমরা প্রপার পয়সা উসুল বলে আসতে পারি না। বাইরের দেশের দিকে তাকান, পাশের দেশের দিকে তাকান, 1 বছর আগে থেকে প্রমোশন শুরু করে, ফার্স্ট লুক দিয়ে দেয় 1 বছর আগে, লুকটা কিরকম হবে, 1 বছর আগে গান ছেড়ে দেয়, 1 বছর আগে 6 মাস আগে টিজার ছেড়ে দেয়, ট্রেলার ছেড়ে দেয়, ডেট বলে দেয় যে অমুক তারিখ আসতেছি, 9 মাস আগে ডেট বলে দেয়। ওরা জানে কিভাবে সিনেমার হাইপ মার্কেটে ক্রিয়েট করতে হয়, ওরা জানে কিভাবে ব্যবসা করে টাকাটা উঠায় নিয়ে আসতে। আমাদের দেশের
যে প্রমোশন স্ট্র্যাটেজি এটা এত দুর্বল এই কারণেই, কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম প্রযোজক এই মুহূর্তে মার্কেটে যারা আছে তারা নতুন। আপনি দেখেন বরবাদের এই রাক্ষসের প্রযোজক নতুন, প্রিন্সের প্রযোজক নতুন। বরবাদ যখন প্রডিউসার এসেছিল সে তখন নতুনই ছিল। তো এরা খুবই অ্যামেচার। এদেরকে আমরা যে বারবার বলি যে একটা হিরোকে অনেক গ্রুমিং করতে হয়, অনেক আপডেট হইতে হয়, অনেক কিছু শিখতে হয়, টাইম টু টাইম নিজেকে আপডেট রাখতে হয়, চেঞ্জ হইতে হয়, অনেক কিছু নিজের মধ্যে গ্রোন আপ করতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানায় নিতে হয়, পরিবর্তন করে নিতে হয়। ঠিক তেমনি ঠিক তেমনি প্রযোজকদেরকেও কিন্তু অনেক আপডেট হইতে হবে, অনেক জানাশোনা হইতে হবে। শুধু টাকা আছে, প্রয়োজনে নেমে গেলাম, সিনেমা বানাইতে বসে গেলাম, এটা হইলে হবে না। দেখেন মেহেদী হাসান হৃদয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, মেহেদী হাসান হৃদয়ের প্রযোজক একদিক দিয়ে আলহামদুলিল্লাহ তারা এডুকেটেড এদিক দিয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু তারা কিন্তু বংশীয় ভাবে প্রযোজক না। মানে তারা জেনারেশন বাই জেনারেশন প্রযোজক হয়ে আসে নাই। এই জেনারেশনে এসে ফার্স্ট ছবি তারা করতেছে বরবাদ। সো তারা দে ডোন্ট নো যে একটা প্রোডাকশন হাউস কিভাবে ডিজাইন করতে হয়। তারা শিখছে এবং বানাচ্ছে, এবং ভাগ্য ভালো তাদের ফার্স্ট প্রোডাকশন খুব ওয়ার্ক করছে, ব্যবসা দিছে তাদের ফার্স্ট প্রোডাকশন। আই উইল সে যে এটা তাদের ভাগ্য। নাইলে বাংলাদেশে এরকম প্রচুর প্রযোজক আসে ভাই, পরে ঘটি বাটি লোটা নিয়ে বের হয়ে যায়, পালায় যায়, এক্সপিরিয়েন্স নাই বলে। দেখেন আপনার কাছে টাকা আছে আর আপনি একটা ব্যবসায় নেমে যাবেন, তাহলে যে ব্যবসায় সাকসেসফুল হবে তা না। আগে আপনাকে সেই ব্যবসা সম্পর্কে জানতে হবে, সেই ব্যবসাটা শিখতে হবে। আপনি জানেন না আলুর ব্যবসা কেমনে করতে হয়, আপনার টাকা আছে, আপনি আলু কিনে রেখে দিলেন ঘরে, আলু তো পচে যাবে। আলু তো ঘরে রাখতে হয় না, আলু রাখতে হয় কোল্ড স্টোরেজে। সো এই ধরনের কিছু বেসিক নলেজ আপনার থাকতে হবে যে একটা ফিল্ম আপনি ইনভেস্ট করলেন, শুধু ইনভেস্ট করলে বসে থাকলে তো হবে না, বা প্রতিদিন শুটিংয়ে গেলেন আর হিসেব করে টাকা দিলেন তা করলে তো হবে না। ফিল্মটাকে প্রপার প্রমোশনও করতে হবে ফিল্মের। আজকে বরবাদ যদি যেই লেভেলের প্রমোশন তারা করছিল, ওর চেয়ে যদি ভালো প্রমোশন তারা করতে পারো আরো ভালো ব্যবসা করতে পারতো। ঠিক তেমনি যে কটা সিনেমা এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি খুবই দুর্বল, কারণ তারা প্রোডাকশন হাউস হিসেবে খুব বেশি হয়তো আর্থিকভাবে খুব বেশি স্ট্রং না, নয়তো অভিজ্ঞতার দিক থেকে খুব বেশি স্ট্রং না। ইয়াশ রাজ ফিল্মস এর কথা বলেন, এই রিসেন্টলি শাহরুখ খান কয় বছর হয়েছে তার প্রোডাকশন হাউস করছে, রেড চিলি। এদের কথা বলেন, এরা জানে কিভাবে সিনেমাকে মার্কেটিং করতে হয়, প্রমোশন করতে হয়, ইনভেস্ট করতে হয়, ইনভেস্টর জোর করতে হয়। আমাদের দেশের প্রডিউসাররা যেভাবে হয় সেটা আসলে এই কন্টেন্টটার ব্যাখ্যা না করলাম, সেটা ডিফারেন্ট পার্ট। রাক্ষসের আপডেট নিচ্ছিলাম, আপডেট নিয়ে কথা বলি। রাক্ষসের আরেকটা কেওয়াজ কয়েকদিন ধরে শুনছি, একটা গসিপ উঠেছে, একটা হাইপ উঠেছে যে সঞ্জয় দত্ত নাকি রাক্ষসের ভিলেন, মেইন ভিলেন। ব্রো, যারা লিখছেন তাদের এতটুকু সেন্স হওয়া উচিত। মানে পেজ চালাইলেই তো হয় না, যেসব পেজে এইসব আসলে দোষ দিব কাদেরকে, তারা তাদের শিক্ষার মান, তাদের এক একজন যারা এইসব পেজ চালায়, তাদের পেজে এইসব নিউজ উঠে, তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন গিয়ে যে, তাহলে বুঝে যাবে যে কেন এই ধরনের পোস্ট তারা তাদের পেজে আপ করে। তো যাই হোক, খুবই ছেলেবয়সী পোস্ট, এসব পোস্ট দিলে তাদের পেজের যে খুব বদনাম হবে এটাও তারা বোঝার ক্ষমতা তারা রাখে না। কেন সঞ্জয় দত্ত রাক্ষসের মেইন ভিলেন হবে? ভাই, রাক্ষসের মেইন ভিলেন সঞ্জয় দত্তকে নিতে পারবে না এই প্রযোজক, এটা আমি বলছি না, কিন্তু এই প্রযোজকের মাথায় ঘিলু আছে। সে জানে কয় টাকা খরচ করে কয় টাকা উঠাইতে হবে। পুরা সিনেমার বাজেট দিয়েও তো সঞ্জয় দত্তকে তারা টিমে অ্যাড করতে পারবে না। রাক্ষসের পুরা সিনেমার বাজেটও যদি এক এক করে করে ফেলা হয়, তাও তো সঞ্জয় দত্তের রেমুনারেশন আসে না। তাহলে কিভাবে তারা সঞ্জয় দত্তকে মেইন ভিলেন হিসেবে রাক্ষসে ইনক্লুড করবে? তারপর হতাশ হবেন না, রাক্ষসে আছে, ইন্ডিয়ান ভিলেন আছে, শ্রীলঙ্কার ভিলেন আছে, সেই সাথে আলিরাজ সাহেব তো একটা মানে মানে দুর্বার একটা পারফর্ম করতেছে ভিলেন হিসেবে। মানে গ্যাংস্টার ফ্যামিলি, গ্যাংস্টার গল্প, খুব ভায়োলেন্স ফুল একটা গল্প। তো সেই জায়গা থেকে আলিরাজকে একটা ডিফারেন্ট গেট আপে, ডিফারেন্ট লুকে আমরা ডিফারেন্ট, মানে আলিরাজ এইভাবে আমার মনে হয় না বাংলাদেশে কোনো কেউ ব্যবহার করেছে যেভাবে রাক্ষসে আলিরাজ ব্যবহৃত হয়েছে। থাকবে ইন্ডিয়ান ভিলেন থাকবে। গানের কথা তো বললাম, গানগুলোও খুব ভালোই হবে।
যতটুকু শুনতে পেরেছি। প্রমোশনের জন্য তারা মোটামুটি ১ টা মাস সময় পাবে। এখন এই ১ টা মাস সময় আমি মোটামুটি তাদের প্রোডিউসার বরাবর একটা মেসেজ পাঠাইছি যে, "ভাই বরবাদেও ঠিকঠাক প্রমোশন করতে পারেন নাই। প্রমোশন পকেটে রেখে সিনেমা বাজারে ছেড়ে দিছেন। প্রমোশন পকেটে রাইখা সিনেমা বাজারে ছেড়ে দিয়ে লাভ কি? প্রমোশন তো আপনার পকেটেই রইল। আপনিই দেখলেন, আর কেউ দেখল না। সো তার চেয়ে প্রমোশন গুলা পকেটে না রাইখা দর্শককে দেখাইলে দর্শকের ভেতরে একটা আগ্রহ তৈরি হয় সিনেমাটা দেখবার জন্যে। আগ্রহ যদি ঠিকঠাক মতো তৈরি না হয়, তাহলে সিনেমা দেখার জন্য যে পরিমাণ দর্শক যাবার কথা, সেই পরিমাণ দর্শক যাবে না। হাইপটা ক্রিয়েট করতে হবে। সেই হাইপটা কিভাবে হবে বলা যায় না। সেটা একটা ফার্স্ট লুকে হইতে পারে, সেটা একটা গানে হইতে পারে, সেটা একটা সিকোয়েন্স এ হইতে পারে, সেটা মাউথ অফ ওয়ার্ড এ হইতে পারে। একটা কিছু লাগবে, একটা ম্যাজিক লাগবে। তো যদি মনে করেন যে একটা প্রমোশনই একটা ম্যাজিক, তাইলে ভুল ধারণা। প্রমোশন চালায় যেতে হবে প্রমোশনের মতো। সো এবার ঈদে শাকিব খানের সিনেমার সঙ্গে সমান্তরালে চলার মতো একটি সিনেমা 'রাক্ষস' এটা আমি বলতে পারি।